শাঁখের কড়াতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ওসমান হাদিকে নিয়ে কথা বলবো। তার যে মৃত্যু, তার পেছনে এবং এই যে ঘটনাগুলো ঘটছে আপনার চারপাশে, এর যে লার্জার জিওপলিটিক্যাল গেম, এর পেছনের যে মূল চালিকা শক্তি, সেইটা আপনাদের আমি সামনে তুলে ধরার চেষ্টা করব। একটা ডিপ ইনসাইট দেব যে এর পেছনে কোন শক্তি রয়েছে এবং গোড়া কোথায়, এবং যেটা আপনারা সাধারণত মিডিয়াতে দেখতে পাবেন না, সেই জায়গাটা একটা নতুন পার্সপেক্টিভ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নতুন দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনার চারিপাশে যে ঘটনাগুলো ঘটছে, এবং তাতে আপনার একটা স্বচ্ছ ধারণা হবে যে এই দেশ দুনিয়া কিভাবে চলছে এবং এর যে সমস্যাগুলো, তার গোড়াটা কোথায়। এবার দেখুন, এই ওসমান হাদি একজন বাংলাদেশের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। বাংলাদেশের যদি পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে তিনি কিন্তু প্রো বাংলাদেশ লিডার এবং অ্যান্টি ইন্ডিয়া লিডার। এবং এই যে অ্যান্টি ইন্ডিয়া, এই সঙ্গে যদি আপনি ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ইন্ডিয়াকে সে যেহেতু ভালো চোখে দেখতো না, সে আপনি নিশ্চয়ই তাকে ভালো চোখে নাই দেখতে পারেন, কিন্তু তার যদি আইডিওলজিটা বুঝেন, তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে এর মারার পেছনে কোন শক্তি রয়েছে। প্রথম কথা হচ্ছে, ওসমান হাদির যে সমস্ত বক্তব্য, সেগুলো শুনলে এবং তার যে মানে কথা, তার মধ্যে দিয়ে কিন্তু তার আইডিওলজিটা পরিষ্কার হয়ে ওঠে। তিনি কিন্তু অ্যান্টি ইন্ডিয়া বটেই, সেই সঙ্গে তিনি নিজেও স্বীকার করেছেন যে আমি প্রো বাংলাদেশ মানে রাজনীতি করতে চাই। কিন্তু তিনি কিন্তু এই জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার একটা অন্যতম মুখ। কিন্তু বলবেন যে মানে ওই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, এরাও তো মুখ ছিল। এদের মধ্যে আর এই ওসমান হাদির মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য রয়েছে। আগে পার্থক্যটা বোঝাই, তাহলে আপনি মানে বুঝতে পারবেন যে একটা ঘটনা। দেখুন, অনেকে বলছে আওয়ামী লীগ মেরেছে, আওয়ামী লীগের সমর্থক, অনেকে বলছে বিএনপি, আবার অনেকে এনসিপির নামও তুলে দিচ্ছে। এবার এনসিপি মানে নতুন যে পলিটিক্যাল পার্টি হয়েছে, যারা এই যে নাহিদ, সার্জিস, হাসনাত, এদের যে মানে মানে ইউনিশের যে মানে ব্যাক যে সমস্ত পলিটিক্যাল পার্টি নতুন করে যেটা স্টুডেন্টরা গঠন করেছে সেই ওইখানকার, তো তাদের। এইবার ব্যাপার হচ্ছে, আপনি যদি ওনার বক্তব্য শোনেন, তাহলে কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পর যে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, তার জন্য এই সমস্ত নেতাদের কিন্তু তিনি দায়ী করেছেন। এবং তিনি বলেছেন ৮-৯ মাসের মধ্যে যারা আগে ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াতো, তার আমেরিকায়, মিডল ইস্টে কী করে বড় বড় ফ্ল্যাট সম্পত্তি কী করে হলো। এবং আপনারা যদি ভালো করে খেয়াল করেন, ইউনিস কিন্তু একটা মানে কি বলবো, আমেরিকার এজেন্ট হিসাবে কাজ করে। কেন বলছি, আপনি মানে এমনি এমনি বলছি না। প্রথম কথা হচ্ছে, এই হাদির মৃত্যুতে দেখবেন যে ইউএস এমবেসি কিন্তু শোক প্রকাশ করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই হাদি কি কোনো মানে সরকারি প্রতিনিধি ছিল, কোনো পোর্টফোলিও হোল্ড করতো না, সে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল। তো ইউএস এমবেসি সেইখানে বা ইউএস গভর্নমেন্ট সেইখানে অফিসিয়ালি শোক প্রকাশ করছে, এইটা আপনাদের কোথাও সন্দেহ মনে হয় না? অথচ দেখেন গতকালই কী করেছে ট্রাম্প, সিরিয়াতে ৭০ জায়গায় বম্বিং করেছে। তাহলে কত মুসলিমকে মেরেছে? পৃথিবীর ইতিহাসে যদি দেখেন, সবথেকে বেশি মুসলিম কে মেরেছে? তো সেই জায়গায় দেখুন, এইখানে মারছে বম, আর এইখানে আবার মানে একজনের মৃত্যুতে শোক প্রকাশ করছে। আমি ডটগুলো দিচ্ছি, তারপরে আপনি সেটাকে কানেক্ট করবেন। এইবার এইটা যদি বুঝতে যান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এর যে আইডিওলজি, এ কিন্তু অনেক বেশি স্বাধীন চেতা। এ কিন্তু কারো দাদাগিরি বা কারো পাঁচাটা এই স্বভাবটা ছিল না, যেইটা নাহিদ, সারজিৎ, হাসনাতের রয়েছে। এবং তারা কিন্তু প্রচুর সম্পত্তি করে নিয়েছে। এবার আমেরিকার তো এরকম লোক পছন্দ না, জি স্যার, জি হুজুর, এই রকম পাঁচাটা লোক পছন্দ। এই ওসমানের মতন স্বাধীন চেতা, আবার আপনি যাই বলুন না কেন, তার তো প্রো বাংলাদেশ একটা রাজনীতি রয়েছে, কিন্তু আমেরিকার তো সেটা চাই না। আমেরিকার চাই অন্য জিনিস। এইবার দেখুন, এইখানে যদি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকা প্রায় একচ্ছত্রভাবে আধিপত্য করেছে গোটা দুনিয়াতে। হ্যাঁ, ইউএসএসআর ছিল, ইউএসএসআর এর ফল সেটাতেও দেখবেন কি করেছিল। আফগানিস্তানে মুজাহিদ্দিন খাড়া করেছে, তালিবান খাড়া করেছে। এবং সেই সঙ্গে এখন যদি কারেন্ট সিনারিও দেখেন, আমেরিকার মূল চ্যালেঞ্জ কোথায়? এই জায়গাটায় আমি যেখানে কারসার রাখছি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং এই চায়না। এইখানে সব থেকে বেশি পপুলেশন, এবং এইখানেই বেশি সব থেকে বেশি। আমি খুব সংক্ষেপে বলছি, ডটগুলো ধরিয়ে দিচ্ছি। তাহলে চায়নাতে তো দাঁত ফোটাতে পারছে না, সেখানে ডেমোক্রেসি নেই, কোনো ইউটিউব, ফেসবুক এখানে চলে না। তাহলে কোথায় এখানে করা যাবে? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, শ্রীলঙ্কায় ফেসবুক এবং সের মাধ্যমে
তার আগে আপনারা অনেকেই জানেন না, মায়ানমারে কিন্তু এই যে মানে রোহিঙ্গাদের উচ্ছেদ এবং রোহিঙ্গাদের প্রতি হিংসা, তার পেছনে কিন্তু আমেরিকান সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল। শ্রীলঙ্কাতেও তাই হয়েছে, নেপালেও দেখবেন তাই হয়েছে। এই জেনজি বলে যেটা করছে না, একটা বড় শক্তি কিন্তু এখানে কাজ করেছে। এইবার আসি বাংলাদেশের কথায়। মোহাম্মদ ইউনিস, আমি যদি বলি, এই যে একটু বললাম যে আমেরিকার এজেন্ট, কেন বললাম? আমেরিকা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন, আপনি স্বীকার করেন না করেন, 30-40 বছর আগেকার কি করবে সেটা ভেবে রাখে। সেই জন্য কিন্তু মোহাম্মদ ইউনিসকে কিন্তু নোবেল প্রাইজ সেইখানে দেওয়া হয়েছিল। এবং এই যে মোহাম্মদ ইউনিস, এইটা কিন্তু একটা গুটি হিসাবে ব্যবহার এইখানে করা হয়েছে আমেরিকার তরফ থেকে, এবং তিনি স্বীকারও করেছেন মোহাম্মদ ইউনিস, আপনারা জানেন যে আমেরিকায় গিয়ে, যে এটা একটা ডিজাইন করা একটা কনস্পিরেসি ছিল এবং এইটা মানে পরিকল্পিতভাবে আমেরিকার অঙ্গুলি হিলনে এটা করা হয়েছে, সেটা স্বীকার করেছে। আপনারা যদি জিওপলিটিক্যাল বিভিন্ন ইভেন্ট যদি দেখেন, তাহলে আমেরিকায় গিয়ে সেটা স্বীকার করেছে। এবং সেই সঙ্গে দেখুন এই জিনিসটা, এই লোকটাকে চিনতে পারছেন, এই কিন্তু মায়ানমারের জানেন যে নেত্রী আং সান সুচি, যিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বেরিয়ে এইখানে যদি দেখেন, তাহলে ভেনেজুয়েলা দেখবেন এইবার আমেরিকা আক্রমণ করছে। কেন? এইখানে তেল রয়েছে। এইবার নিকোলাস মাদুরো তো ক্ষমতা থেকে যেতে চাইছেন না, তার বিরোধী যা, তাকে কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তার মানে কি, আমেরিকা এই গুটিগুলো তৈরি করে রাখে, যেইটা কিন্তু এতদিন পাকিস্তানকে দিয়ে করিয়েছে। কিন্তু পাকিস্তান এখন যেহেতু চায়নার অনেকটা কন্ট্রোলে চলে এসছে, নতুন প্যায়দা দরকার, সেইটা হচ্ছে বাংলাদেশ। এবং শেখ হাসিনা যাওয়ার আগে বলেছিলেন যে সাদা চামড়ার লোক এসেছিল, আমাকে বলেছিল সেন্ট মার্টিন দিয়ে দিলে তুমি আরামসে ক্ষমতায় থাকো, তাহলে কোনো সমস্যা হবে না। সেন্ট মার্টিন যেহেতু দেয়নি, সেহেতু কিন্তু এই যে মানে এই ঘটনাটা বাংলাদেশে ঘটলো এবং পরিকল্পিতভাবে। সেইটা কতদিন আগে এই গুটিটা, মোহাম্মদ ইউনিসের যে গুটি, সেটা কতদিন আগে তৈরি করে রেখেছিল। এবং সান সুচিকেও আপনারা জানেন, কারণ হচ্ছে এইখানে মায়ানমারে হচ্ছে প্রভাবটা হচ্ছে আপনার এই চায়নার। তো এই যে আমেরিকার যে এই যে মানে ভারতের প্রতি বিদ্বেষ ঠিক নয়, আপনাকে এটা বুঝতে হবে যে এটা মানে তার দিক থেকে যে আমেরিকা ভাবছে ইন্ডিয়া যদি আবার শক্তিশালী হয়, ইকোনমিক্যালি যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু আমার কথা শুনবে না। এবার চায়না শুনছে না, আমেরিকা দেখছে যে ট্যারিফের ক্ষেত্রে দেওয়ার পরও এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কথা শুনছে না। তাতে আমেরিকা কিন্তু খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এবং তার যে মানে 10 বছর 20 বছর পরে কি করবে, ভারতকে কিভাবে ডাবিয়ে রাখবে, ইকোনমিক্যালি কোনো দিন ভারত যাতে গ্রো না করতে পারে, সেই জন্য কিন্তু এই দেখুন বাংলাদেশ যে নর্থ ইস্টকে আলাদা করে দেবে, সেভেন সিস্টারকে আলাদা করে দেবে, এই কথাগুলো সাহস পায় কী করে? মিলিটারিলি ইন্ডিয়ার সামনে কোনোভাবেই বাংলাদেশ দাঁড়াতে পারে না। কিন্তু তারপরেও এই কথাগুলো ইন্টেনশনালি বলানো হচ্ছে আমেরিকার যে এজেন্ট এবং আমেরিকার পি এজেন্সি তাদের দ্বারা। এবং এইখানে পুরো অশান্ত, যেইটা কাশ্মীর এতদিন ভোগ করেছে, আপনার জীবনেও কিন্তু সরাসরি এই বিষয়টা প্রভাব ফেলতে শুরু করবে কয়েক বছরের মধ্যেই। যে এই যে আমেরিকা যে বাংলাদেশে যে বিশৃঙ্খলাটা তৈরি করলো, এবং এইখানে দেখবেন যে প্রথম আলো, ডেইলি স্টার, প্রথম আলো মানে কি, বা ভারত ওয়েস্ট বেঙ্গলের আপনার মানে কি বলবো, এই সব থেকে দৈনিক সংবাদপত্র, নিরানন্দবাজার পত্রিকা, এইরকম ব্যাপার। তো সেই পত্রিকার অফিসকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানে যাতে কোনো মুক্তকণ্ঠ না থাকে, মুক্ত চিন্তা না থাকে। আপনারা জানেন দীপু দাসকে কীভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেখানে, যেটা কিন্তু মধ্যযুগীয় বর্বরতার সামিল। তো সেইটাকেও, সেই বিষয়ে কিন্তু আমেরিকা কিচ্ছু বলছে না, চুপচাপ। অথচ 2টো ইউএস সোলজার মারা গিয়েছিল বলে ট্রাম্প 70 জায়গায় মানে সিরিয়ার বম্বিং করে এসছে এবং সেটাকে ফলাও করে বলছে। অথচ ভারতবর্ষে কিছু হলে সঙ্গে সঙ্গে মানবাধিকারের নাম করে কিন্তু চলে আসে এবং জ্ঞান দিতে চলে আসে। কিন্তু আমেরিকা এখানে কিচ্ছু করছে না। লাদেনকে এখানে পাওয়া গেছিল, ওসামা বিন লাদেনকে, আমেরিকা কি কোনো অ্যাকশন নিয়েছে? 2000-এর ওপর আমেরিকানকে মেরেছে। তো তাহলে পার্ল হারবারের পর আমেরিকার ওপর সবথেকে বড় আক্রমণ করেছিল ওসামা বিন লাদেন, তাকে কিন্তু এই অ্যাবোটাবাদে পাওয়া গেল ইসলাম মানে পাকিস্তানের। অথচ পাকিস্তানের বিরুদ্ধে কোনো ইয়ে নিল না। দেখুন আবার পাকিস্তানের আর্মি জেনারেলকে কত স্নেহ করছে ডোনাল্ড ট্রাম্প। তো মুখে যাই বলুক, এরা হচ্ছে একদম কি বলবো বেনিয়া কান্ট্রি, ব্যবসা, স্বার্থ। যেইখানে স্বার্থ আছে, কোনোভাবেই ভারত যাতে
বা ভারতীয় উপমহাদেশ যাতে কোনো দিন এই এলাকার মানুষ শান্তিতে না থাকতে পারে সেই ব্যবস্থা। কারণ শান্তিতে থাকলে প্রসপারিটি আসবে, তাহলে কি হবে, গোলামিটা করতে পারবে না, তাহলে মাল্টি ন্যাশনাল কোম্পানি, আপনি এই যে আমি যা ইয়ে করছি সব কিছুই তো আমেরিকার প্রোডাক্ট ইউজ করছি, তাই না, গুগল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে এভরিথিং, তো তাহলে তার গোলামিটা তো করতে পারবো না। তো সেই জন্য কিন্তু এই যে লার্জার যে জিওপলিটিক্যাল গেম, সেইটার পার্ট কিন্তু এই বাংলাদেশ এবং পায়দা হিসাবে এই মোহাম্মদ ইউনিস এবং বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে, এবং এই বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সব কিছু ধ্বংস করে দিয়ে, অর্থনীতি ধ্বংস করে দিয়ে একটা গোলাম রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা কিন্তু নিচ্ছে, এবং এইটাকে দিয়ে যা খুশি তাই করাবে ইন্ডিয়ার বিরুদ্ধে। এই হচ্ছে আমেরিকার লার্জার যে জিওপলিটিক্যাল গেম। তাতে তার স্বার্থ কি না, ইন্ডিয়া কোনোদিনও চ্যালেঞ্জ হয়ে আমেরিকার সামনে দাঁড়াতে পারবে না। তো আশা করি এই যে পুরো যে ঘটনাগুলো ঘটছে তার যে লার্জার জিওপলিটিক্যাল যে ইমপ্লিকেশন, আমেরিকার পার্সপেক্টিভ থেকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম, ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকেও আপনারা যেটা চিন্তাভাবনা করতে পারেন, এবং বাংলাদেশের যারা রয়েছেন তারাও আপনারা চিন্তাভাবনা করতে পারবেন যে আপনাদের সঙ্গে কি হচ্ছে, এবং এটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। এর ফল কিন্তু এই শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আশেপাশে প্রত্যেকটা স্টেটের ভারতের সবাইকে কিন্তু ভোগ করতে হবে, এবং এর কুফল এই কয়েক দশক কিন্তু আমরা অনুভব করব। আপনাদের ভিন্ন মতামত থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে দিতে পারেন। থ্যাংক ইউ।